সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকে সম্পাদকীয়তে। আমি জাফর সাদিক। জামায়াত ইসলামী ও কয়েকটি ইসলাম ভিত্তিক রাজনৈতিক দল পিআর পদ্ধতিতে নির্বাচন সহ কয়েক দফা দাবিতে আন্দোলনে নেমেছে। কেউ কেউ বলছেন ভারতের এজেন্ডা নিয়েই তাদের এই আন্দোলন। এ অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করে জামায়াতের দাবি, যৌক্তিক দাবির এই আন্দোলন চলবে। বিপরীতে বিএনপির দাবি, হঠাৎ এমন দাবিতে আন্দোলন দেশে ভয়ঙ্কর পরিণতি ডেকে আনবে। নির্বাচন আটকে গেলে জাতীয় আঞ্চলিক নিরাপত্তার ঝুঁকি তৈরি হবে। তাই রাজপথের আন্দোলন, রাজপথেই মোকাবেলার হুঁশিয়ারি দিয়েছে দলটি। প্রশ্ন হলো, আলোচনার টেবিলে না থাকা বিষয় নিয়ে ইসলামী দলগুলোর এমন আন্দোলনের ভিত্তি কী? বিপরীতে বিএনপির বা অবস্থান কী হবে? প্রাসঙ্গিক বিষয় নিয়ে আজকে সম্পাদকীয় ভারতীয় প্রেসক্রিপশনে আন্দোলন। আর এসব নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন অ্যাডভোকেট মজ্জম হোসেন হেলাল, সহকারী সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জামায়াত ইসলামী, এবং এবিএম মোশাররফ হোসেন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, বিএনপি। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন। এই জন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বর, এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুতেই জানিয়ে দেব এখনকার প্রধান শিরোনামগুলো। পিআর নিয়ে মতবিরোধে রাজনীতির মাঠে উত্তাপ। আনুপাতিক হারে ভোট হলে বন্ধ হবে টালবাহানা, বলছে জামায়াত। জাতীয় স্বার্থের বাইরে গেলে ভয়ঙ্কর পরিণতির হুঁশিয়ারি বিএনপি। শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার করা যে কোনো সরকারের নৈতিক দায়িত্ব, ট্রাইব্যুনালের নাহিদ। আওয়ামী দুঃশাসনের বিচার হলে সতর্ক হবে ভবিষ্যতের শাসকরাও, জবানবন্দির পর মাহমুদুর। জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করার তাগিদ প্রধান উপদেষ্টার। দুর্গাপূজা উপলক্ষে ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন। মন্ত্রী, এমপি ও ক্ষমতাবানদের প্লট দিতে বন উজাড় করে তৈরি করা হয়েছে পূর্বাচল, বললেন পরিবেশ উপদেষ্টা। দুর্নীতির দায়ে সাবেক রাজুক চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা। এবং দেশের প্রয়োজনেই যুক্তরাষ্ট্র থেকে এলএনজি আমদানি, হাসের প্রতিষ্ঠান বিবেচনায় নয়, বললেন অর্থ উপদেষ্টা। বিনিয়োগে দুর্নীতিকে বাধা হিসেবে দেখছেন মার্কিন কনসুলার। হেলাল ভাই, মোশাররফ ভাই, আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আজকে হেলাল ভাইকে দিয়েই আলোচনা শুরু করতে চাই, যেহেতু আলোচনার বিষয়টি অনেকটা আপনার দলকে কেন্দ্র করে। আমরা গত কয়েকদিন ধরেই, মানে মাসখানেক ধরেই বলা যায় যে নিম্নকক্ষে পিআরের দাবিতে জামায়াত ইসলামী এবং ইসলামী দলগুলোর পক্ষ থেকে এক ধরনের ব্যাপক তোড়জোড় আমরা দেখেছি। তার প্রেক্ষিতে বেশ কয়েকটি ইসলামিক দল একসাথে হয়ে আন্দোলনে নেমেছেন আপনারা, এবং সেগুলো নিয়ে কাজ চলছে রাজপথে। আপনাদের এই আন্দোলনকে, এতদিন আমরা শুনতাম যে আওয়ামী লীগ ভারতের এজেন্ডা বাস্তবায়ন করে, বিএনপি ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতে কাজ করছে, বুদ্ধিজীবী সুশীলরা ভারতের এজেন্ডা বাস্তবায়ন করছে। এবার আপনাদের দিকে অভিযোগের তীর, আপনারা ভারতীয় এজেন্ডা বাস্তবায়নের জন্যই আন্দোলনটি করছেন। একটু বলবেন, আসলে কি কারো এজেন্ডা বাস্তবায়ন আন্দোলন করছেন, নাকি কেন হঠাৎ করে নির্বাচনের আগে আপনাদের এই আন্দোলন? ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে সময় টিভির দর্শক শ্রোতা এবং এখানের টেকনিশিয়ান এবং সংশ্লিষ্ট যারা আছে সকলকে শুভেচ্ছা জানাই। শিরোনাম করেছেন ভারতের এজেন্ডায় আন্দোলন, প্রশ্নবোধক আন্দোলন। আরও অনেক প্রশ্ন থাকে সাথে সাথে। তাহলে ভারতের এজেন্ডায় শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন ছিল? ভারতের এজেন্ডায় 14 সালে যেটা সবাই দেখছে, সেটা তখন কি শিরোনাম কি হয়েছিল এরকম যে সুজাতা সিংহ আসলেন, এরশাদ সাহেবকে রাখলেন এবং বললেন যে বাংলাদেশে যে একটা নির্বাচন হয়, সেই নির্বাচনে যদি আপনি না যান তাহলে এটা জামাত লাভবান হবে। জি। তো সে সময় এরকম শিরোনাম হয়েছে কিনা আমি জানি না। না, এটি মূলত শিরোনাম হওয়ার একটা কারণ আছে। আর বিএনপির যে বিএনপিপন্থী রাজনৈতিক বিশ্লেষক ডাক্তার জাহেদুর রহমান, তিনি এই মন্তব্যটি করেছেন, এবং তার মন্তব্যকে কেন্দ্র করে শিরোনামটি হয়েছে। এটি মিডিয়ার দেওয়া কোনো শিরোনাম না। আজ আরও একটা মিডিয়া আজকে রিপোর্টিং হয়েছে, ইনকিলাব পত্রিকা রিপোর্ট করেছে। আমি বললাম না নামটা, আপনি বলছেন নাকি? তো ইনকিলাব তো আরও অনেক রিপোর্টিং করছে শেখ হাসিনার এই নির্বাচন পরবর্তীতে সরকার গঠন নিয়ে। তার এটাও সোশ্যাল মিডিয়ায় আসছে, এগুলো তো আছে। জি। তো এখন আমাদের দেশে
আন্দোলন পরবর্তীতে যে সমস্ত কর্মসূচিগুলো হয়েছে সেখানে আমরা শেখ হাসিনা এখান থেকে পালিয়ে গেছেন, এটা কি ভারতের এজেন্ডা করা হয়েছিল? ভারতের প্রেসক্রিপশন ছিল যে 1400 ছাত্র জনতা নিহত হলেন, 30,000 কর্মী মারা গেল, শেখ হাসিনা পালিয়ে গেলেন, এ প্রেসক্রিপশন কার? তো এখন এই সমস্ত কথাগুলো আসলে ন্যায্য দাবিকে বিভ্রান্ত করার একটি অপকৌশল, এবং সেই অপকৌশল জনদাবির কাছে এটা আশা করি মানে সংশ্লিষ্ট সকল মহল, বিশেষভাবে এটা কোনো আন্দোলন সরকারের বিরুদ্ধে আন্দোলন না, এটা ন্যায্য দাবির পক্ষে বক্তব্য। এই দাবিটাই তো ঐক্যমতের আলোচনার টেবিলে ছিল না, সেটা হঠাৎ করে সেখান থেকে বের হয়ে কেন রাজপথে আসতে হলো? না, এটা আপনার ঠিক না। ঐক্যমত্য কমিশনে যাওয়ার আগে আমাদের দল 41 দফা নিয়ে সরকারের কাছে গেছে এবং সেখানে পিআর পদ্ধতি ছিল। ওকে। আর ওখানে আমরা সহ অন্যান্য দল যারা, তারা পিআর পদ্ধতির পক্ষে কথা বলছেন, কিন্তু সরকার যেহেতু তার 166টা যে সমস্ত আইটেম আছে সেখানে পিআর রাখেন নাই, সেজন্য সেখানে সেটা আলোচনায় আনা হয় না। কিন্তু আমাদের দাবিগুলো আছে, এবং ঐক্যমত্য কমিশন যখন একটা সিনপসিস দিলেন এবং সেখানে তারা সম্ভবত 84টা পয়েন্টে তারা ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে সিদ্ধান্ত আসলো, তখন সেখানে পিআর না থাকে আমরা আমাদের লিখিতভাবে আবার আমাদের বক্তব্য দিলাম। আমাদের কাছে যে সনদের যখন কপিটা আসলো, হ্যাঁ, তখন সেটার পক্ষে মানে আপনাদের পক্ষ থেকে ঐক্যমত রইটার পরে আপনারা দিয়েছেন, আবার দিয়েছি, আমরা আবার দিয়েছি, এবং দেওয়ার পরে এটা আবার আলোচনার টেবিলে আসে, এবং আলোচনার টেবিলে আসতে আসতে তো গতকালকে আলোচনা হয়েছে, আবার আগামীকালকে আছে। তো আমরা তো অব্যাহতভাবে রাখছি, আমরা শুধু আলোচনার টেবিলের না, আমরা মানে সেমিনার, সিম্পোজিয়াম, এটার যুক্তিকতা তুলে ধরে আমরা কথা বলছি, এবং সেই সমস্ত কথাবার্তা বলে আমরা এখন জনগণের কাছে আমাদের কথা তুলে ধরার জন্য আমাদের কর্মসূচি আসছে। এটা সরকারের অঙ্গীকার ছিল যে সংস্কার করবেন, এবং সেই সংস্কারের ক্ষেত্রে এখন 31টা দলের মধ্যে আপনার 26টা দল মোটামুটি একমত হয়ে গেছে। এখন ঐক্যমত্য কমিশন যে ঐক্যমত্য মানে দেশের কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করতে হলে তো 2/3 থাকে, কিছু লোক তো বাইরে থাকতে পারে, তো এখানে তো মানে একটা বিরাট মেজরিটি নিয়ে এখানে ঐক্যমত্য হয়ে গেছে। নোট অফ ডিসেন্ট আছে, এটা বাস্তবায়ন হতে পারে, এবং আমরা এটাই বলছি যে আইনি ভিত্তি দেওয়ার জন্য এবং আইনি ভিত্তি দিয়ে নির্বাচন করার জন্য। তো এখানে ভারতীয় এজেন্ডার এই প্রশ্নটা আসে কেন? এটা আনতেছে ওই সমস্ত যারা ইতিপূর্বে ভারতীয় এজেন্ডা প্রমোট করছেন, তারাই এই সমস্ত মানে বিভ্রান্ত ছড়ানোর জন্য তারা এই সমস্ত করছে বলে মনে করার যথেষ্ট কারণ আছে, সুযোগ আছে। আমরা আমাদের দাবির সপক্ষে জনমত তৈরি, বুদ্ধিবৃত্তিক ভাবে এটাকে তুলে ধরার জন্য এবং এটার কল্যাণটা তুলে ধরার জন্য আমরা কথা। ধন্যবাদ হিলাল ভাই আপনাকে। আমি একটুখানি মোশাররফ ভাই আপনার কাছে আসতে চাই। আজকে আপনাদের দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন যে এটি যে দাবিতে আন্দোলনটি হচ্ছে এটি আলোচনার টেবিলে ছিল না তার দাবি অনুযায়ী, এবং যদি এই দাবি বাস্তবায়ন করা হয় তাহলে দেশ একটা অনিশ্চয়তার মধ্যে পড়বে, একটা ঝুঁকির মুখে পড়বে, এবং রাজপথের আন্দোলন রাজপথেই মোকাবেলার কথাও তিনি বলেছেন। এ বিষয়ে আপনার দলের যে অবস্থান সেটি যদি একটু ব্যাখ্যা করতেন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সহলোক হেলাল ভাই সহ দর্শক সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আপনি দেখবেন যে শেখ হাসিনার বিরুদ্ধে আমরা বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ দীর্ঘ 16টি বছর কিন্তু আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি। আমাদের লক্ষ্যটা কি ছিল? বাংলাদেশকে একটা গণতন্ত্রের দিকে রূপান্তরিত করা, এবং শেখ হাসিনা যে প্রতিষ্ঠানগুলি ডিস্ট্রয় করে দিয়েছে, যে ধ্বংস করে দিয়েছে, সেই প্রতিষ্ঠানগুলিকে মেরামত করে আগামী দিনে বাংলাদেশে একটি মানবিক সাম্য এবং ন্যায় বিচারের বাংলাদেশ প্রতিষ্ঠা করা। জি।
সেই লক্ষ্যে কিন্তু 5 তারিখ পর আমরা কাজ করে যাচ্ছি। বরং আমাদের মূল লক্ষ্যটা ছিল সব দলগুলির যে দ্রুত বাংলাদেশ থেকে একটা গণতান্ত্রিক পথে উত্তরণ করা। পাশাপাশি আমরা কি বলেছিলাম যে সংস্কার, বিচার এবং দ্রুত নির্বাচন। আপনি দেখবেন পাশাপাশি কিন্তু এই 3টি জিনিস চলছে, খুব হাত ধরাধরি যদি আমরা বলি। আজকে সংস্কারের জন্য ঐক্যমত কমিশনের অধিকাংশ ক্ষেত্রে এলাবে স্বীকার করেছে যে অধিকাংশ ক্ষেত্রে ঐক্যমত হয়ে গেছে। 2-1টি ক্ষেত্রে নোট অফ ডিসেন্ট আছে। তার নোট অফ ডিসেন্ট যে কোনো জিনিস একটা গণতান্ত্রিক রীতি, আপনি যে কোনো বিষয়ে একমত হবেন এটার হওয়ার কোনো কারণ নেই। আপনাকে দ্বিমত না করলে সেখানে গণতন্ত্রের সৌন্দর্য তো হয় না। কারণ সবাই যদি একমত হয় তাহলে তো এটা সে শেখ হাসিনার মতো ফেসিস্ট এক না একতন্ত্র দিকে চলে যায়। কিন্তু আপনি দেখবেন সেখানে ঐক্যমত কমিশনের অনেক বিষয় একমত হয়। সেখানে কিন্তু যে কথাটি আপনিও বলেছেন আজকে, যেটা সেখানে কিন্তু জামাতের পক্ষ থেকে পিআরের কোনো পদ্ধতি ছিল না। তিনি কিছুক্ষণ আগে দাবি করেছেন আপনারা যেমন নাকি বলেন যে সংস্কার তো বিএনপি সবার আগে প্রস্তাব করেছে 31 দফা দিয়ে, জামায়াতের দাবি অনুযায়ী তারাও 41 দফা নিয়ে গিয়েছিলেন সংস্কার প্রস্তাব, প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছেন। তাহলে তো আপনাদের 31 দফা এবং তাদের 41 দফা দুটো যদি আমি সমান দরালে রাখি তাহলে তো তারা আসলে তাদের জায়গা থেকে 41 দফা বলেছেন। এখন আপনার বিএনপি যে রাষ্ট্র মেরামতের 31 দফা যে কর্মসূচি প্রণয়ন করেছে, আপনি দেখেন ঐক্যমত কমিশনে কি সবগুলিকে গ্রহণ করেছে, অ্যাকসেপ্ট করেছে? তাহলে তো বিএনপির কর্মসূচি বাস্তবায়ন করা হবে। অথবা জামাতের যদি আপনি 41 দফা ধরেন, 41 দফায় যদি ঐক্যমত কমিশনের সিদ্ধান্ত হয় তাহলে তো জামাতের কর্মসূচি বাস্তবায়ন, সেটা তো এটা তো সার্বজনীন প্রতিষ্ঠান, সকলের মত পথকে এক জায়গায় নিয়ে একটা চূড়ান্ত সিদ্ধান্ত পৌঁছাইতে হলো সরকারের কাজ। মানে ঐক্যমত কমিশন তো সরকারের পক্ষ থেকে এটা নেতৃত্ব দেওয়া হচ্ছে। সুতরাং এখানে আপনি দেখেন ঐক্যমত কমিশনে মোটা দাগে যে বিষয়গুলিকে সিদ্ধান্ত হয়েছে সেখানে কিন্তু পিআরকে রাখা হয় নাই। কারণ অধিকাংশ রাজনৈতিক দল মনে করে, জোট মনে করে, সরকার মনে করে বাংলাদেশের আর্থসামাজিক কালচারাল যে একটা অ্যাটিচিউড, এই ক্ষেত্রে এখনো পিআর হওয়ার মতো অবস্থা বাংলাদেশে হয় নাই। যেমন আপনাকে একটা কথা আমি উদাহরণ দিই, আপনার নিশ্চয়ই মনে আছে আওয়ামী লীগের আমলে ইভিএম, জি, ইভিএম ব্যবস্থাটা পরিবর্তন করার জন্য সরকার কিন্তু মানে রাষ্ট্রের ব্যাপক অর্থ অপচয় করেছে, জোর করে এটাকে ইম্পোজ করার চেষ্টা করেছে, কিন্তু বাংলাদেশের জনগণকে মেনে নিয়েছে। কারণ এটা মেনে নেয়নি কেন? যে কোনো প্রযুক্তির সাথে এটা খাপ খাওয়াতে হবে, কিন্তু বাংলাদেশের মানুষ সেটা অভ্যস্ত না। বাংলাদেশের মানুষের মনোজগতে যেই মাইন্ড সেট আপ আছে সেখানে ইভিএম সেট করে নাই। ঠিক তেমনি একটা আমাদের দেশে এখন ইভিএম, এই যে আপনার পিআর এবং এই যে ডাইরেক্ট ভোট, এর মধ্যে ডিফারেন্সটা কি? কারণ আপনি লক্ষ্য করতে হবে আমাদের দেশের যারা নাগরিক ভোটার তাদের মাইন্ড সেট আপটা কি। তারা তাদের নেতা দেখতে চায়, কে আমার নেতা, আমি যাকে ভোট দিতে চাই তাকে জবাবদিহিতার মধ্যে আমি আনতে চাই, আমি যাকে নেতা বানাতে চাই তাকে আমি, সে আমার সাথে যে কমিটমেন্টগুলি করেছে, যে ম্যানিফেস্টো দিয়েছে পরবর্তী নির্বাচন পর্যন্ত সেটা সে বাস্তবায়ন করে কিনা, আমি এই জিনিসগুলো দেখতে চাই। কিন্তু পিআরে কি এটা সম্ভব? পিআরে তো ব্যক্তি কোনো ফ্যাক্টর না। এখানে আপনি লাইবিলিটি হলো দল, সেই দল কি আমার ইন্ডিভিজুয়াল একটা সিটে গিয়ে জবাবদিহি করার মতো সে সক্ষমতা আছে? তো নাই। যার জন্য আজকে বাংলাদেশের মানুষকে এই পদ্ধতিটাকে অ্যাকসেপ্ট করবে না করবে তো আগে সেটা একটা গবেষণার বিষয়। আমার আপনি একটা জরিপ করে দেখেন বাংলাদেশের মানুষের চায় না। জামায়াতের সেক্রেটারি জেনারেলের কিন্তু দাবি 70% মানুষ এটি চায়। এটা কাকে করেছে? আমি সেই জরিপটা আমি দেখেছি, 1300 লোক দিয়ে জরিপ করেছে। সুতরাং তারা, আমরা যদি যারা গবেষণা, আমি সোশ্যাল সায়েন্সের স্টুডেন্ট, গবেষণা করতে হলে তো আপনার হাইপোথিসিস কি, আপনার স্যাম্পল কারা, আপনি সেখানে গবেষণার যেই আইডিয়াল মেথডগুলি আছে সেগুলি আপনি অনুসরণ করেছেন কিনা, স্যাম্পলিংটা কিভাবে করেছেন, হ্যাঁ কিভাবে করেছেন নাকি? কিনা। সুতরাং এই নানাগুলো এখানে কম্পোনেন্ট আছে, সেই কম্পোনেন্টগুলি কি আপনি অনুসরণ করেছিলেন কিনা, না 1300 স্যাম্পল নিয়ে আপনি আপনার সুবিধা মতো একটা রেজাল্ট তৈরি করে জনগণকে বিভ্রান্ত করতে চাচ্ছেন। আর এটা তো স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে এটা করা হয় নাই, যে না বাংলাদেশে অনেকগুলি প্রতিষ্ঠান আছে কিন্তু যারা এই গবেষণা কাজে খুব রিনাউন্ড, সেটা কি হয়েছে? বা এটা কি নির্বাচন কমিশন বলেন অথবা অন্য কাউ বলে এটাকে অ্যাপ্রুভ করেছে না? এইটা আমি মনে করি জনমাঝে একটা বিভ্রান্তি তৈরি করার জন্য খুব কৌশলে এই ধরনের একটা জরিপের কথা আজকে প্রচার করা হচ্ছে। আজকে জরিপ বাদ দেন, ঐক্যমত কমিশনে তো সবাই গিয়েছেন এই রাজনৈতিক আলোচনার দলগুলি, তো ঐক্যমত কমিশনের যে সর্বশেষ যে চূড়ান্ত কার্যবত্ত করেছে সেখানে কেন ইভিএম এই রাখে নাই, পিআর রাখে নাই? বিএনপি কি উচ্চকক্ষে পিআরের ব্যাপারে একমত হয়েছে? না, বিএনপি এখনো বলছে যে বাংলাদেশে এটা যেমন আপনি বিএনপি কিন্তু একটা চমৎকার প্রস্তাব দিচ্ছে, আপনাকে লক্ষ্য করেছেন ঐক্যমত কমিশনের, যে ঠিক আছে আমরা নোট অফ, যেমন এখানে হেলাল ভাই বলেছে আমরা নোট অফ ডিসেন্ট দিয়েছি, বলেছে না
যে কোনো লোক দিতে পারে, জামাতও দিতে পারে, কিন্তু আমরা বলেছি কি যে আগামীতে জনগণের রায় নেওয়ার একটা চমৎকার সুযোগ কিন্তু আমাদের সামনে আছে, যে আপনারা নোট অফ ডিসেন্ট দেন, অথবা আপনারা পিআর চান, আপনারা উচ্চ কক্ষে চান, নিম্ন কক্ষ চান, যেখানে যা চান, আগামী নির্বাচন হবে, এখানে ম্যানিফেস্টোতে আপনারা এটা উল্লেখ করেন, জনগণের কাছে আপনারা আহ্বান করেন যে আপনারা আমাদেরকে রায় দেন, আমরা পিআর বাস্তবায়ন করব, আমরা উচ্চ কক্ষ বলেন, নিম্ন কক্ষ বলেন, যা দরকার আমরা করব। সেটা কি এই সুযোগ নিতে রাজনীতির দলগুলোর? অবশ্য ভাই, আমিও ঠিক জানি না, হয়তো আমার দর্শক যারা তারাও জানেন না, যদি সংসদ সদস্যদের কাজ তো মূলত আইন প্রণয়ন করা, এবং আপনি যেটি বললেন জবাবদিহিতার আওতায় আনা, তার প্রতিশ্রুতি রক্ষা করা। যেমন আপনারা যখন ইলেকশনে দাঁড়ান, আমি দেখি যে আমরা সবাই দেখি যে এলাকার উন্নয়ন থেকে শুরু করে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, এগুলো সব কিছু করার প্রতিশ্রুতি দিয়ে আমাদের দেশে এমপি নির্বাচিত হয়। আসলে কি এমপির দায়িত্ব এগুলো, নাকি এগুলো স্থানীয় সরকার মন্ত্রণালয়, মানে স্থানীয় যে সরকার আছে তাদের কাজ এগুলো? আপনার এই বক্তব্যের সাথে আমি 100% একমত যে এমপির এটা কাজ না, কিন্তু আমার দেশের ট্রেডিশনটা কি হয়ে আসছে? আপনি ট্রেডিশন কি রাতারাতি পরিবর্তন করে দিতে পারবেন? এক আরেকটা জিনিস দেখেন, আমি মনে করি যে এই যে পিআর এর ব্যাপারে আর একটা বিরাট ষড়যন্ত্র বাংলাদেশের বিরুদ্ধে আছে। যদি আপনি বলেন কিভাবে, আমি বলতে পারি। আজকে আপনি দেখেন পিআর পদ্ধতিতে, আপনি যদি দেখেন, আমরা এখন পর্যন্ত পিআর এর যেই রেশিও দেখি, আপনি দেখবেন 1:3। এখন পর্যন্ত বাংলাদেশের যত নির্বাচনগুলি হয়েছে, ফেয়ার নির্বাচন বলেন, যে নির্বাচন বলেন, 49% ভোট কোনো দল আজ পর্যন্ত পায় না, দল বা জোট। 49, তো 49কে আপনি 3 দিয়ে গুণ করেন, 147 আসন। অর্থাৎ পিআর পদ্ধতির অন্যতম বৈশিষ্ট্য কোন দল এককভাবে সরকার গঠন করতে পারবে না। অর্থাৎ একটা অস্থিতিশীল দেশ দিকে আপনি দেশটাকে ঠেলে দিচ্ছেন। তা আমরা জেনে শুনে যে এই ব্যবস্থা দেশটাকে ঝুঁকির মধ্যে ফেলে দেবে, যে দেশটা মানুষের মধ্যে স্বস্তি আনবে না, যে দেশটাকে একটা অনিশ্চিত ভবিষ্যৎ দিকে নিয়ে যাবে, সেই প্রক্রিয়া দায়িত্বশীল রাজনৈতিক দল কেন এই প্রক্রিয়া যাবে? এই প্রশ্ন তো আমরা করতে পারি। জি হেলাল ভাই, এই প্রশ্ন যদি আপনাকেও আমি করি, যে এই প্রক্রিয়া আসলে পার্লামেন্ট ঝুলন্ত থাকবে, অনেকে নেপালের কথা এখন বলছেন যে 13 বছরে 17 বার কিংবা 17 বছরে 13 বার সরকার পরিবর্তন হয়ে নেপাল এখন পুরে ছারকার হয়ে গেছে। তো সেই জায়গা থেকে এই ধরনের একটা ঝুঁকি জামায়াত কেন নিতে চাইছে? জামাত তো দেশের প্রয়োজনে অনেক ঝুঁকি নিছে, এবং নিয়ে জামাত ইসলামী দেশের স্বার্থে তার দলের অনেক ত্যাগ স্বীকার করেছে, অন্যরাও করেছে। কেয়ারটেকার ফর্মুলা জামাত ইসলামী দিয়েছে, তখন কেউ বোঝে না এটা। আমরা আন্দোলন করছি, কেয়ারটেকার আসছে। পৃথিবীর মধ্যে এটা একটা অভিনব একটা পদ্ধতি ছিল। এই অভিনব পদ্ধতি বাস্তবায়িত হয়েছে, এখন সবাই বুঝেছে না এটা বাংলাদেশের জন্য দরকার। কিন্তু সেই কেয়ারটেকার সরকার প্রবর্তিত আপনারা করে পরের বছরই আপনারা শেখ হাসিনার সাথে জোট করে তাকে ক্ষমতায় এনেছিলেন। আমি আসতেছি না, সেইটাই কেয়ারটেকার সরকারের ক্ষেত্রে সেই দিন যদি 91 সালে এইটার জাতীয় দাবিটা তৎকালীন সরকার সেটা যদি আইনে রূপান্তরিত করতেন, তাহলে আর আন্দোলন লাগতো না। জি, কারণ দেখা গেছে যে এটার একটা অত্যন্ত ভালো সুফল 91-এ আমরা দেখেছি আর কি। আচ্ছা যাক, তারপরে 96 গেল, 2001 গেল, এবং তারপরে 2008 সাল থেকে 2024 সাল পর্যন্ত এটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? এখন দেখা গেল যে বিএনপি এবং আওয়ামী লীগের ভোট কাছাকাছি, কিন্তু আসনের ব্যবধান অনেক বেশি। 2008 সালে বিএনপি বোধহয় 36টা পাবে, জি, কিন্তু সেখানে পিআর যদি থাকতো তাহলে তার 62 অথবা 84টা, আমার ঠিক এখন মানে স্ট্যাটিস্টিকটা মনে আসছে না, 84টার মতো হবে আর কি, তার পেত। জামাত 26টা পেত, তাহলে একটা ভারসাম্য থাকতো। কিন্তু ফ্যাসিস্ট হয়ে উঠতে পারতো না 2008 সালের পর থেকে। এবং 2001 সালেও আওয়ামী লীগ আরও কিছু বেশি সিট পেত। দেশের মধ্যে রাজনৈতিক একটি ভারসাম্য আসত। সংসদ একটি দলের মানে একটি দলের চূড়ান্ত কর্তৃত্বের দিকে নিয়ে যেতে পারতো না, ফ্যাসিস্ট হওয়ার কোনো সুযোগ থাকতো না। আমরা যেটা বলছি যে গণতন্ত্রের স্বার্থে, অর্থাৎ 30 to 40% ভোটের যারা অধিকারী তারাই দেশ শাসন করতেছে, 60% পারতেছে না, তাদেরও পার্টিসিপেশন থাকা দরকার অধিকাংশ জনগণের ক্ষেত্রে। আর
দেশ এবং মানে সংসদ এবং সরকার এই দুইটাই জনগণের কাছে দায়বদ্ধ হওয়ার মতো একটা অবস্থা তৈরি হবে, সকলের পার্টিসিপেশন থাকবে। ছোট ছোট দলগুলো তারা এখন বড় বড় দলের কাছে যায়। পিয়ার পদ্ধতি যদি থাকে তাহলে সবাই নির্বাচন করবে, তার ভিতর থেকে যোগ্য লোকরা এসে যাবে। আমাদের দেশে বিভিন্ন জায়গায় দেখা যায় যে ছাত্র জীবন থেকে মানে রাজনৈতিক জীবনে অনেক অনেক কন্ট্রিবিউট করার মতো বহু লিডার আছেন। তারা যদি সামনে আসে দেশের জন্য তারা ভালো ভূমিকা রাখতে পারবে, স্থিতিশীল গভর্নমেন্ট হবে। স্থিতিশীল যে অস্থিতিশীলের কথা যেটা বলছেন উনি, সেটা নয়, কার্যত পিয়ার পদ্ধতির মধ্য দিয়ে একটা আসবে। তা এখন পিয়ার পদ্ধতি হলে আমার জন্য যা, বিএনপির জন্য, মানে জামাত বিএনপি সবার জন্য তো সমান। ঝুঁকি কোথায়, ক্ষতি কোথায়? আমরা সবাই মিলে দেশ পরিচালনা করার জন্য অংশগ্রহণ করব, সংসদে থাকবো, সরকারে থাকবো। আমার যদি প্রয়োজন হয়, নেয় না, এখন জোট হচ্ছে না বিএনপির সাথে, জোট হচ্ছে না, 4 দলীয় জোট ছিল, 20 দলীয় জোট ছিল, আওয়ামী লীগের 14 দলীয় জোট ছিল তো এগুলো কেন? তা ওখানে হবে এরকম যদি প্রয়োজন হয়। কিন্তু দেখা গেছে যে 91 থেকে আপনার 2008 সাল পর্যন্ত যারা মেজরিটি সিট নিয়ে যারা গভর্নমেন্টে আসছেন তারাই গভর্নমেন্টে আসার মতো সুযোগ আছে, তথ্য বলছে, স্ট্যাটিস্টিক্স বলছে। সুতরাং আমার মনে হয় এখানে কি কারণে তাদের ভিতরে সংশয় আছে সেটা স্পষ্ট না। যে শিরোনামটা আপনি আনছেন সেই শিরোনামের ক্ষেত্রে আমি একটা বলতে চাচ্ছি যে ঐকমত্য হচ্ছে না কেন, এটার পিছনে কি তাদের কোনো কারণ আছে? প্রশ্ন তো এটাও হতে পারে। আন্দোলন নয়, আন্দোলন তো একটা যৌক্তিক দাবির পক্ষে। আমরা সরকার ফেলে দেওয়ার জন্য বলি না, আমরা বলছি যে আইনি ভিত্তি দিয়ে আপনার নির্বাচনের দিকে আসেন। আমাদের 5টা দাবি, 5টা দাবির মধ্যে একটি হচ্ছে আইনি ভিত্তি দেন, পিয়ার পদ্ধতি দেন, বিচার করেন। তো এগুলো আইনি ভিত্তি না দিলে এই সমস্ত আপনার ঐক্যমত্যের কি দাম আছে? যেখানে বাংলাদেশের কনস্টিটিউশনে আপনার একটি দল ফেলে দিল, কেয়ারটেকার গভর্নমেন্ট ফেলে দিল, মানে সংখ্যাগরিষ্ঠের জোরে। আর সরকারের নির্বাচন পদ্ধতি যেটা আছে, সেই সমস্ত নির্বাচন পদ্ধতির ক্ষেত্রে যখন একজন ব্যক্তি যখন থাকে তখন ব্যক্তি ইনিশিয়েট করে যে আমাকে যে কোনোভাবেই হতে হবে, এবং তখন ভোট রিগিং সহ আপনার হস্তক্ষেপ করার বহু ধরনের সুযোগ তৈরি হয়। জি, এগুলা তখন বন্ধ হয়ে যাবে। ধন্যবাদ হেলাল ভাই, আপনার কাছে আসবো। মোশাররফ ভাই, হেলাল ভাই যেভাবে করে বলছেন তাতে তো আসলে পিয়ার আসলে মানে আপনাদেরও লাভ বেশি, অন্য ছোট দলগুলোরও লাভ বেশি। তাহলে আপনারা ঝুঁকি দেখছেন কোথায়? মানে ওনার কথায় তো মনে হচ্ছে যে পিয়ার আসলে বাংলাদেশের জন্য এসেনশিয়াল হয়ে পড়েছে। না, আমি একটু কথা বলি। এখানে একটা কথা বলা হচ্ছে যে বাংলাদেশে দেখবেন রাজনৈতিক দলগুলির বিরুদ্ধে বিরাট অভিযোগ তোলা হয় যে মনোনয়ন বাণিজ্য করে। পিয়ার পদ্ধতিতে মনোনয়ন বাণিজ্য করার সুবর্ণ সুযোগ। কারণ এখন আপনাকে একজন প্রার্থী যখন আপনি কোনো আসনে দেবেন, যেমন হেলাল ভাইকে দিলে, দলের জনপ্রিয়তা, প্রার্থীর গ্রহণযোগ্যতা, এলাকায় প্রার্থীর কন্ট্রিবিউশন, এই ধরনের বেশ কিছু উপাদানকে আপনার বাছাইয়ের মধ্যে এনে আপনাকে কিন্তু নমিনেশন দিতে হয়। জি। আর যখন পিয়ার পদ্ধতি হবে, আমার তো কোনো কিছু দরকার নাই। যদি আপনি মনে করেন জামাত 10% ভোট পেল, এক্সাম্পল 10কে 30টার সিট অত পাবে, তাইলে এই 30 জন কাকে মনোনয়ন করবে? তারা এখন যিনি দলের সেক্রেটারি জেনারেল, তাকে বাদ দিয়ে কি মজলিস সদস্যকে দেবে? কখনোই দেবে না। তাইলে এখানে কি আপনার গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করা হলো? অথচ দেখা যেতে পারে হয়তো যিনি দলের আমার দলের যেমন স্থায়ী কমিটি মেম্বার, উনি নির্বাচনে হারতে পারে, কিন্তু দেখা যায় তৃণমূলের যে জনগণের সাথে সম্পৃক্ত আছে, এলাকা জনগণের সুখে দুঃখে থাকে, যে ওখানে সবসময় জনগণের নিয়ে কাজ করে, উনি হয়তো জেতার সম্ভাবনা আছে। তো এখানে আপনি গণতন্ত্রের কথা বলবেন, আপনি জনগণের অংশগ্রহণের কথা বলবেন, জনপ্রিয়তার কথা বলবেন, জনগণের গ্রহণযোগ্যতার কথা বলবেন। তাই পিয়ারে এই কম্পোনেন্টগুলিকে এস্টাবলিশ করার সুযোগটা কোথায়? আপনার কোথাও নাই। বরং দল বলবে যে 20টা 30টা সিট পেলাম, যারা 10 কোটি করে টাকা দিয়ে আমি তাকে নমিনেশন দিলাম, তাকে আমি এমপি বানিয়ে দিলাম। আপনি এই প্রমাণতা রোধ করার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। বরং রাজনীতিটাকে আপনি একটা করাপশনের দিকে নিয়ে যেতে চাচ্ছেন। এই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আর হেলাল ভাই আর কিছু কথা বলেছে যে শেখ হাসিনার আমলে আপনাকে আমার দেশে নির্বাচনে কি জনগণের ভোটে নির্বাচিত হবে, আপনি সেইটা করেন নাই।
আপনি করাপশন করেছেন, কনস্টিটিউশন ভায়োলেশন করেছেন। আপনার এই কনস্টিটিউশন ভায়োলেশন করার বিরুদ্ধে যদি কোনো ব্যবস্থা থাকে, আপনার এর প্রতিকারের ব্যবস্থা থাকে, তাহলে কেউ এটা সাহস পাবে না। কিন্তু আপনি সেটা কি করেছেন? আজকে এই যে দেখেন, এখন ইদানিং কিছু বক্তব্য আসছে যে কেউ যদি আগামী দিনে ভোট রিজিং করে এবং কোনো সরকারের সহায়তা করে, তাইলে অবস্থা নুরুল হুদা এবং কাজী হাবিবুল আউলের মতো হবে। তো যারাই দায়িত্ব আছে তাদের মধ্যে এই সিগন্যালটা তাদের মধ্যে চলে গেছে না? তো সুতরাং আপনাকে দেখতে হবে আপনি প্র্যাকটিসটা কি করেন। এখন আপনি আইনে যে আছে আপনি করবেন না। আপনার বলা আছে জনগণের ভোটে নির্বাচিত হবে, আপনি রাতে করে ফেলবেন। বলা আছে জনগণ প্রত্যক্ষ ভোটের মাধ্যমে তার নেতা নির্বাচন করবে, আপনি বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়ে যাবেন। বলা আছে যে কম্পিটিশন নির্বাচনের মাধ্যমে আপনার প্রার্থী বিজয়ী হবে, আপনি আমরা আর মামুরা মিলে করবেন। এটা কি আইনের দোষ, কনস্টিটিউশনের দোষ, না আচরণবিধির দোষ, না গণপ্রতিনিধি অধ্যাদেশের দোষ? আপনি কিন্তু অ্যাবসলিউটলি ডিপেন্ড অন প্র্যাকটিস। আপনি প্র্যাকটিসটা কি করেন এবং আইনের সেই প্রয়োগটা আপনি করেন কি না। আজকে শেখ হাসিনা এগুলো করে নাই বললেই তো আজকে তাকে পালাতে হয়েছে। আর আরেকটা কথা বললো অ্যাডভোকেট হেলাল ভাই, বললেন যে আইনি সুরক্ষা। আপনার এই জুলাই গণ আন্দোলন, জি, আইনি সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে তো কোনো দলের কোনো আপত্তি নেই। আপনি একটা দলের পক্ষ থেকে শুনেছেন যে এটাকে আইনি সুরক্ষা, বরং বিএনপির পক্ষ থেকে আরো আগ বাড়িয়ে বলেছে আপনারা এটাকে দরকার হলে আমরা কনস্টিটিউশনে সংযুক্ত করব, দরকার হলে অ্যামেন্ডমেন্ট করাও যদি লাগে আমরা সেটাও করে দেবো, যা দরকার আমরা করে দেবো। এর চেয়ে একটি রাজনৈতিক দল প্রকাশ্যে আর কি বলবে? আর যেটা হলো জুলাই ঘোষণা হলো আগামী দিনে আপনি বাংলাদেশটাকে কিভাবে দেখতে চান? সেটা তো অলরেডি হয়ে গেছে। না, এখনো হয় নাই। সেটা নিয়ে তো সংকটটা তৈরি হচ্ছে। না, ঘোষণাপত্র তো পাঠ হয়ে গেছে, আপনারা সাইন না, করেছেন ঘোষণা কিনা? তো হয়ে গেছে। ঘোষণা মানে এটা আইনি সুরক্ষাই তো। আর তো সনদ তো হয়নি। হ্যাঁ, সনদটা হয়নি। তো সনদটা তো কি এখন হেলাল ভাই জামাত ইসলামী পিআর চায়, আমি পিআর নাও চাইতে পারি। এবং এই যে ডিফারেন্স অফ ওপিনিয়ন, এটাই তো ডেমোক্রেসি। জি, এখন আমরা যদি সবকিছু একমত হয়ে যাই, তাহলে গণতন্ত্রের দরকারটা কি? আমাকে একটুখানি মোশাররফ ভাই বলবেন যে এই আন্দোলন কিংবা পিআর চাওয়ার সাথে হ্যাঁ, আপনারা কিংবা আমি দেখলাম যে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ, সেও হচ্ছে ১-১১ ঝুঁকি দেখছে, গতকালকেই বলেছে। আপনার দলের নেতা, প্রধান নেতা যারা আছেন তারাও বলছেন যে অনিশ্চয়তার মুখে দেশ চলে যাচ্ছে, অরাজক পরিস্থিতি তৈরি হবে। এই আশঙ্কাগুলো কেন করছেন এই আপনারা? আশঙ্কাটা করলো যে এখনো বাংলাদেশের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র আছে এবং ভৌগোলিক একটা রাজনীতি আছে, এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। আপনি দেখেন যার খপ্পরে কিন্তু বাংলাদেশ বারবার পড়ে। আজকে বাংলাদেশের যে ঐক্যটা আছে, রাজনৈতিক ঐক্য, সামাজিক ঐক্য, এই ঐক্যটা যদি আপনার বিনষ্ট হয়, তাহলে এই অশুভ শক্তিগুলি যে কোনো সুযোগ নিতে পারে। এখন পর্যন্ত আপনি দেখেন পার্শ্ববর্তী একটি দেশ যারা এখনো বাংলাদেশের এই পরিবর্তনকে কোনোভাবে গ্রহণ করতে পারছে না। তারা কখনো বলে এখানে মৌলবাদী শক্তির উত্থান ঘটছে, কখনো বলে এখানে সংখ্যালঘুদের উপর নির্যাতন করা হচ্ছে, কখনো বলে এখানে একটা নির্দিষ্ট ধর্মীয় উন্মাদনা তৈরি হচ্ছে। এই সকলগুলিকে যদি আপনি আমলে না নিয়ে আগামী দিনে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আপনি যান, তাহলে বাংলাদেশটা অবশ্যই ঝুঁকির মধ্যে। আজকে সেই কথাটি বিএনপির পক্ষ থেকে বলছে, গণ অধিকার পরিষদের পক্ষ থেকেও বলছে, বাংলাদেশে অনেক বিশিষ্টজনরা বলছে। আরেকটু কথা আমি বলি, এখানে হেলাল ভাইরা তো নিশ্চয়ই ভবিষ্যৎ আমরা দেখতে চাই, ভীষণটা তো আমরা দেখতে চাই। আজকে কোনো কারণে আপনি মনে করেন আওয়ামী লীগ তো ইলেকশন করতে পারবে না, কারণ তারা তো স্থগিত। যদি তারা খুব কৌশলে যদি স্বতন্ত্র ইলেকশন করে, বাংলাদেশে তাদের 20-25% ভোট তো এখনো আছে না? এটাকে অস্বীকার করবে। 25% ভোট পেলে পরে 75টা আসন পাবে তারা। তখন কোথায় যাবে জামাত ইসলামের এই যে পিআর পদ্ধতি? সেইটা কি একবার তারা ভাবে? জি, ধন্যবাদ মোশাররফ ভাই। আমি একটু আপনাকে আরেকটা জায়গা থেকে প্রশ্ন করে আপনার কথাগুলো আপনি বলবেন। এই যে ভারতীয় এজেন্ডা নিয়ে আপনি আমাকেও প্রশ্ন করলেন এবং আপনাদের মধ্যে এক ধরনের ক্ষোভ আছে, এটা নিয়ে আপনাদের জুবায়ের সাহেব তিনিও বিবৃতি দিয়েছেন। অনেকেই বলছেন যে ভারত এই দেশে, যেটা শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরপর ধর্মীয় উন্মাদনা কিংবা ধর্মীয় মৌলবাদ, চরমপন্থার উত্থান হচ্ছে, দক্ষিণপন্থার উত্থান হচ্ছে, এটা ব্যাপকভাবে তারা প্রচার করেছে। এবং জামায়াত ইসলামী সহ অন্যান্য যে ইসলামিক দলগুলো একজোট হয়ে আন্দোলনটা করছে, এখানে যেহেতু একটা নির্দিষ্ট ধর্মকেন্দ্রিক দলগুলো একসাথে হয়েছে, সো এটিকে যখন নাকি ভারত এভাবে দেখানোর চেষ্টা করে কি না যে আসলেই এই দেশে আমরা যেটা সন্দেহ করেছিলাম, শেখ হাসিনা যেটা সন্দেহ করেছিল, সেটিই হতে যাচ্ছে। না, ভারত তো বাংলাদেশকে নিয়ে সবসময় তার পলিটিক্সে চালায় যাচ্ছে। কিছুদিন আগে, এই মনে হয় 2 সপ্তাহ আগে দিল্লিতে একটা প্রোগ্রাম হয়েছে, আপনি জানেন। জি। তো সেখানে কারা কারা বক্তব্য রাখছে, কি বক্তব্য রাখছে? বাংলাদেশের মানুষ বাংলাদেশ নিয়ে রাজনীতি করবে, বাংলাদেশের স্বার্থে কথা বলবে।
আমি তো বাংলাদেশের নাগরিক, আমরা বাংলাদেশের নাগরিক। বাংলাদেশের 31টা দল এখানে আলোচনা করছে, সেখানে ভারতের উদ্বেগের কি ব্যাপার আছে? 14 সালে যখন নির্বাচন আমরা করতে চাইছিলাম, তখন সুজাতা সিংহ আসলেন কেন? তিনি এসে তাকে বললেন যে না, বাংলাদেশে আওয়ামী লীগ নির্বাচন করবে। এত 8 সালে, তারপরে 14 সালে, 18 এবং 24-এ প্রত্যেকটা নির্বাচনের ব্যাপারে ভারতের কি বক্তব্য ছিল? গণতান্ত্রিক ধারা চালিয়ে যেতে হবে, গণতান্ত্রিক ধারা চালিয়ে অব্যাহত রাখতে হবে। আর এখন যে গণতন্ত্রের দিকে আমরা আগাচ্ছি, এখন তারা মৌলবাদের উত্থান দেখেন। এখন দিল্লিতে বসে সমাবেশ করেন, দিল্লিতে বসে যারা বাংলাদেশে বসে রাজনীতি করতে পারে না, তারা দিল্লিতে এখন বক্তব্য রাখছেন। আর ওখান থেকে বসে শেখ হাসিনা যে সমস্ত বক্তব্য রাখছেন সেটার ব্যাপারে ভারত তাকে সহযোগিতা দিয়ে চলছে। বাংলাদেশে দেশের জনগণ দেশের স্বার্থে, দেশের আদর্শের পক্ষে, দেশের বিশ্বাস এবং কল্যাণের স্বার্থে যে রাজনীতি করবে, তাতে ভারতের তো উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। বাংলাদেশে অভ্যুত্থানের পরে বাংলাদেশের জনগণ তো কোনো সমস্যাই নেই, তারা তাদের রাজনৈতিক আলাপ আলোচনা করছে এবং করবে। তো এখন আমি এই পয়েন্টে বলছি যে আমাদের ভাই কয়েকটা বলছে, একটু রিপ্লাই দেওয়া দরকার আর কি। সেটা হচ্ছে আপনার দেশের, আমাদের দেশ বাদে 90টি দেশে পিয়ার পদ্ধতি আছে। হ্যাঁ, এখন 91 দেশে কিভাবে আছে আপনি দেখেন একটু। তার অধিকাংশ ইউরোপিয়ান এবং উন্নত সভ্যতার, যাদের আচরণ সভ্য তাদের দেশ। আপনি তো বলছেন যে নেপালের কথা বলছেন। না না না, আমরা তো উন্নত হতে চাই না। কিন্তু যেই দেশের মানুষ আপনার এখনো, আমার কথাটা একটু শুনেন আপনি। এখন পিয়ার পদ্ধতি আমাদের জন্য কোনটা অ্যাপ্লিকেবল সেটা আলোচনা টেবিলে নিয়ে। পিয়ার পদ্ধতি হলে আমার তো বেশি লাভ নেই। আপনি নিজের বড় দল দাবি করেন, ব্যাস ঠিক আছে, আপনি গভর্নমেন্টে যাবেন আপনি। কিন্তু 70% লোকের কনসেন্টের বাইরে একটা গভর্নমেন্ট চলবে দীর্ঘদিন, এটা তো চলে না। সেই জন্য দেশে আনরেস্ট তৈরি হয় আর কি। সবাই এখানে পার্টিসিপেট করবে আর কি, সেইভাবে ভূমিকা নেন। আমাদের পিয়ার তো একরকম সিস্টেম আসি আর কি। ওনারা উচ্চকক্ষের কথা বলছেন, এটা কিন্তু এখন ওনারা বলেন না। 31 দফার মধ্যে উচ্চকক্ষ তো আছে, মানে ওনাদের 31 দফা আছে না, উচ্চকক্ষ আছে তো, এটা আপনি জানেন। ঐকমত্যেও আছে উচ্চকক্ষ। হ্যাঁ, আচ্ছা। আর তারপরে আমাদের 50 জন মহিলা সদস্য, সেটা তো পিয়ার পদ্ধতিতে আসতেছে নাকি? জি, একটা পিয়ার পদ্ধতির মধ্যে এখানে একটু ডিফারেন্স। পিয়ার পদ্ধতি বলতে মানে বলতে চাচ্ছেন পিয়ার পদ্ধতির মতো করেই তো আছে। এখানে হইলো যারা সংসদে প্রতিনিধিত্ব করে তাদের মধ্য থেকে। আর হেলাল ভাইরা বলছে জেনারেল, যে ইলেকশনে পার্টিসিপেট করলেই হবে। না না না, আমার কথা হচ্ছে যে পিয়ার পদ্ধতি ওইভাবে ভিন্ন ফর্মে আছে। এখন উনি বলতেছে জনগণ চায় কি চায় না, সেটা ঠিক আছে, আমরা বলছি ঠিক আছে, গণভোট দেন। গণভোটে যদি না আসে তো আমরা সেটা মেনে নেব, কিন্তু গণভোটেও আপনি যাবেন না, আপনি আইনি ভিত্তিতেও দিবেন না। আর পিয়ারের যে ব্যাপারে একটা জুজুর ভয় আপনি ফিল করতেছেন, কেউ কোথায়, কিসের ভয় আপনি বলেন? আতঙ্কটা কোথায়? সব পার্টির জন্য যেটা, আপনার জন্য সেটা, আপনার জন্য যেটা, আমার জন্য সেটা। মেজরিটি একটা পার্টির পক্ষে যখন ভোট দেওয়া হবে, তখন ওখানে কোনো এলাকায় তো কোনো গডফাদার সৃষ্টি হবে না, যে না ঠিক আছে আমার ভোট আমাকে আদায় করেই এখানে এমপি হতে হবে, এই অবস্থাটা থাকবে না। সেই দল থেকে যদি সেন্ট্রালি নিয়ন্ত্রণ করা হয়, তখন আরো বেশি কঠিন হবে না বিষয়টা? না না, সেন্ট্রালি এরকম স্থানীয়ভাবে সমস্যা তৈরি হবে না আর কি, এটা আপনি আশা করতে পারেন। কারণ প্রত্যেক জায়গায় এক একটা লোক তৈরি হয়ে যায়, সেটা আমি কাউকে মিন করে বলিনি। আমরা আমাদের যতগুলো দল আছে তাদের ভিতর থেকে ওইখানে ব্যক্তি, সে তখন কন্ট্রোল করবে যে আমাকে এখান থেকে এমপি হতে হবে। আর তার ভিতরে যদি এইটা না থাকে, না ঠিক আছে, দল বাছাই করে আনবে, সেখানে স্থানীয় প্রতিনিধিত্ব কিভাবে হবে এটা আলোচনা হতে পারে। আমরা এটা আলোচনা টেবিলে নিয়ে আসি, ঐকমত্য কমিশনে আসি। অবশ্যই বাংলাদেশে একটা বড় মানে বৃহৎ দল এবং 3বারের ক্ষমতাসীন দল বিএনপি, তার ভিতরে যে সমস্ত যোগ্য লোক স্থানীয়ভাবে তৈরি হয়েছে, তারা কিভাবে যদি মেজরিটি আসনে যেতে পারে বা জামাত ইসলামী যদি আসতে পারে, তাহলে কিভাবে আসবে, কারা কারা এখানে সংসদ সদস্য হিসেবে আসতে পারে এবং সেখানে স্থানীয় প্রতিনিধিত্ব কিভাবে হবে, সেই জিনিসটা আলোচনা হতে পারে। কিন্তু আপনি উড়াই দেবেন, এটা তো ঠিক না। মেজরিটি
হেলাল ভাই, আপনার কাছে আরেকটা প্রশ্ন করে আমি একটু মোশাররফ ভাইয়ের কাছে যাব, যেটা ভাইকে বারবার প্রশ্ন করেছি, ভাইয়ের কাছ থেকে উত্তরটি পাইনি। কোনটা, বিএনপি কোনটা? বলছে যে আজকে সালাউদ্দিন সাহেবের যে কথা, রাজপথের আন্দোলন রাজপথেই মোকাবিলা করা হবে। তো এটাকে আপনারা কোনো ধরনের ঝুঁকি হিসেবে দেখছেন কিনা, কিংবা সেই আন্দোলন পাল্টা মোকাবিলায় আপনাদের কোনো পদক্ষেপ আছে কিনা, সেটা সংঘাতের দিকে রূপ নিবে কিনা? আমি তো আশা করি এরকম হওয়ার কথা না, কারণ আমরা তো কোনো বিএনপির বিরুদ্ধে আন্দোলন করছি না। আমাদের আন্দোলন হচ্ছে আমাদের দাবিটা জনগণের কাছে তুলে ধরা ও সরকারকে আমাদের জানান দেওয়া যে হ্যাঁ এরকম একটা আন্দোলন আছে, দেশের জনগণ এটা চায়। বিএনপি যদি মনে করে যে না এই আন্দোলনের যৌক্তিকতা নাই, তাহলে সে জনগণের কাছে কথা বলুক, তা সেখানে সংঘাতের তো কোনো আশঙ্কা করা উচিত না। হ্যাঁ, কেউ যদি এরকম চিন্তা করে তাহলে অবশ্যই সেটা তার দলের জন্য, দেশের জন্য, মানুষের জন্য ক্ষতিকর হবে, এবং এটা দেশের জনগণ বিচার করবে। গত এক বছরে 1600 প্রায় 2000-এর বেশি রাজপথ অবরোধ হয়েছে, আন্দোলন চলছেই। আরো অনেক আন্দোলন নেওয়ার মতো অবস্থায় কি আমরা আছি বাংলাদেশে এই মুহূর্তে? না দেখেন, এটা একটা সংস্কারের জন্য একটা, এই যে আপনার 1400 সন্তান মারা গেল বাংলাদেশের, 30,000 আহত হলো, বাংলাদেশের 15টি বৎসর একটা মানে কঠিন পরিস্থিতি বাংলাদেশের জনগণ মোকাবেলা করে, অন্ধকার যুগ। এটাকে যদি আইএমএ জাহিলিয়ার যুগ বলা হয় তাহলে সেটাই ছিল। এবং সেটা কার এজেন্ডায় হয়েছে এই দেশে? আপনি যেটা বলেছেন যে কারা এটা করেছে, কাদের স্বার্থ রক্ষা হয়েছে? বাংলাদেশের একটা নদীর উপর দিয়ে বাঁধ নির্মাণ করে তাদের স্বার্থে সেখানে ট্রেইলারগুলো দিয়ে মালগুলো পরিবহন করা হয়েছে। এই তো সেই বাংলাদেশ। তো সেই বাংলাদেশে আগামী দিনের গণতন্ত্র যেন সংহত থাকে, গণতন্ত্র যেন মজবুত হয়, দেশের প্রতিনিধিত্বমূলক ব্যক্তিরা যেন আসতে পারে সংসদ, এবং শক্তিশালী সরকার যেন শক্তিশালী হয়, সেজন্য এই জিনিসটা। আপনাকে ধন্যবাদ। আমাদের সময় একদম শেষ দিকে। মোশাররফ ভাই, একটু যদি বলতেন যে আমি যেই প্রশ্নটা তাকে করেছি, বাংলাদেশ আন্দোলনে জর্জরিত এই সরকার আসার পর থেকে, অন্তর্বর্তী সরকার আসার পর থেকে, এখন জামায়াত সহ ইসলামী দলগুলো আন্দোলন করছে, বিএনপিও সেই আন্দোলন রাজপথে মোকাবিলা করার হুঁশিয়ারি দিচ্ছে, এতে কি আসলে আরো বেশি অস্থিতিশীল পরিবেশ তৈরি হওয়ার শঙ্কা আছে কিনা? না, এখানে অবশ্যই তো শঙ্কা তো আছে। কারণ আপনি দেখেন, আমরা ফেসিস্ট শেখ হাসিনাকে বিদায় করে একটা গণতান্ত্রিক যাত্রা আমরা শুরু করেছি। জনগণ কিন্তু স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায়। আমাদের নানা সংকট আমাদের আছে। আপনি যে কথাটি বলছেন, এই যে 1 বছর 2 মাসে প্রায় আমরা 2,500-3,000 আন্দোলন মোকাবেলা করতে হয়েছে সরকারকে। জনগণ কিন্তু এই অবস্থায় যেতে চায় না, কারণ আমাদের অর্থনৈতিক অবস্থা সংকটে আছি আমরা, আমাদের দেশের আইন শৃঙ্খলা সংকটে আমরা আছি, আমাদের বিনিয়োগ আমাদের সংকটে আছি। আগামী দিনে বাংলাদেশে স্থিতিশীল একটা বাংলাদেশ তৈরি করার জন্য রাজনৈতিক শক্তিগুলির একটা বিরাট চ্যালেঞ্জ আছে। সেই চ্যালেঞ্জটাকে মোকাবেলা করার জন্য আপনাকে স্থিতিশীল একটা বাংলাদেশ হয়। আমি একটু হেলাল ভাইয়ের একটা বক্তব্য আমি বলি। হেলাল ভাই বলছে, তার কথার মধ্যে একটা সমৃদ্ধি আছে, আপনি একটু লক্ষ্য করবেন। হেলাল ভাই বলছে এলাকা যারা জনপ্রিয়, যারা মানুষের কাছে গ্রহণযোগ্য আছে, তারাই এমপি হবে, তারাই জনপ্রতিনিধি হবে। এই কথাতে বলছে। একটু রিপ্লাই দিতে। হ্যাঁ, জি, আপনি জাস্ট এটা কি বলেছেন? আচ্ছা, আসলে আমি বলছি যে দলের ভিতর থেকে স্থানীয় প্রতিনিধি, যদি দল তার প্রাপ্ত ভোটের মানে সেই স্থানীয় জনপ্রিয় প্রতিনিধিকেই বেছে নিবে, বেছে নেবে, ঠিক আছে, ওকে বেছে নেবে, সেটা দল সিলেক্ট করবে। কেন পিআরের সংকটটা কোথায়? এখন ধরেন আমাদের বাংলাদেশে ভোট কাস্ট হয় কত, 70%। একটা দল এখন পর্যন্ত যেই পার্সেন্টেজ ভোট পায়, 50% আজ পর্যন্ত কেউ পায়নি। আমি ধরলাম জামাতে ইসলাম 50% সিট পেল, তাইলে তারা 350-150 সিট পাবে। তার ওখানে তো জনপ্রিয় 200 লোক আছে, আর 50 জনকে আপনি কেন ডাইরেক্ট ভোট হইলে তো আরো 50 জন জিতবে, তার আপনি তাকে কেন বঞ্চিত করবেন? এই রাইট আপনাকে কে দিয়েছে? তাহলে এই রাইট আপনাকে কে দিয়েছে? আমার জনগণ তো চায় মিস্টার এক্স এমপি হোক, এক্স আমার জনপ্রতিনিধি হোক, কিন্তু আপনার এই সিস্টেমে তো আমার সেই লোক নির্বাচিত হয়ে আসবে না, কারণ আপনি পার্সেন্টেজ অনুসারে যে যার জেতার কোনো সম্ভাবনা নাই, তাকেও আপনাকে ভাগ দিতে হচ্ছে। তো 30% আসনে, আমি একটু বলি, 30% ভোট পেয়ে কোন গণতন্ত্র বলবেন? 30% ভোট পেয়ে আপনি 200 সেটা আলাদা। নির্বাচন আপনি তো আমাদের দেশে যে কালচারটা, আমাদের দেশে এটা কি বলে, ফাস্ট ট্র্যাক ভোট বলে মনে হয়, তাই না? এফপিটিপি এর। হ্যাঁ, সরাসরি আপনি যে সর্বোচ্চ পাবে সেই হবে, এবং এইটাই ওয়ার্ল্ডে স্বীকৃত ব্যবস্থা।
এখানে গণতান্ত্রিক ক্ষেত্রে এইটাই স্বীকৃত ব্যবস্থা, আপনি সেখান থেকে বঞ্চিত করবেন কেন? বাংলাদেশে এই রেকর্ডও তো আছে, একটা দলের জনগণের যেমন তারা আমরা সহজে জোট ছিলাম 2001-এ, সেই জোট মিলিয়ে 210 না 11 সিট পেয়েছে। এই সিস্টেমে তো জীবনও, পিআর সিস্টেমে তো 150 সিটের উপরে আপনি পাওয়ার কোনো সম্ভাবনাই নেই। তাহলে আপনি কেন বঞ্চিত করবেন এই জনগণ? না, সেটা আলোচনা, আপনাকে একটা যৌক্তিক দিকে আপনাকে আসতে হবে। আরেকটি কথা ভাই বলেছে যে এই যে রাজপথে আমরা কিন্তু কি কথা বলেছি, যে আজকে আপনি যদি একটা কথা সে বলেছে, ঠিক আছে আমরা তো একটা কথা বলেছি যে আগে একটা নির্বাচন আসবে, আপনি ম্যানিফেস্টো দেন। উনি বলছে গণভোট। আপনি এখন যে কনস্টিটিউশনে বাংলাদেশ শাসন হচ্ছে, কনস্টিটিউশনে কি গণভোটের কোনো সিস্টেম আছে? নাই। তাহলে গণভোট তো আপনাকে ইন্ট্রোডিউস করতে হবে, তাহলে নেক্সট পার্লামেন্টে আপনাকে সেটা অ্যামেন্ডমেন্ট করে কনস্টিটিউশনে ইন করাইতে হবে, নাহলে তো আপনি পারবেন না। তো সুতরাং এই সংকটগুলোকে তো আপনি মাথায় রেখে আপনাকে আলোচনা করতে হবে না। আপনি চটুল বললেন যে যদি আমাকে পিআর না দাও আমি বাংলাদেশ অচল করে দেব। নো, ইট ইজ নট এ ডেমোক্রেটিক মুভমেন্ট। এটা হলো প্রেশার, যেটা মব বলে, মব জাস্টিস। একটা মব জাস্টিসের মতো একটা জায়গায় বাংলাদেশকে নিয়ে যাওয়া হচ্ছে। মোশাররফ ভাই, ধন্যবাদ আপনাকে। আপনার কাছে বোধহয় আমরা আসতে পারবো না, যদি আপনি 1 মিনিটে কিছু বলতে হ্যাঁ, আমাদের কথা হচ্ছে যে আমরা বলেছি যে আইনি ভিত্তি দিতে হবে। এখনই বলেছে যে আমরা ইসে দেই, কি বলে, ম্যানিফেস্টোতে দেই। দেশে গণভোটের মানে সংবিধানে গণভোট ছিল, সেটা আওয়ামী লীগ ক্ষমতা সরিয়ে নিয়েছে। এখন আমরা বলছি যে না, গণভোট আগে দেন। কিন্তু উনি বলছেন যে যেই সংবিধানে নাই। আমার কথা হচ্ছে সংবিধানে তো এখন তো গভর্নমেন্ট তো সংবিধানের আওতায় না। অবশ্যই সংবিধান না, আমার কথা আপনার কথা আপনি বলেন, আমার কথা আমাকে বলতে দেন। এখন এই দেশে চলছে কিভাবে? জনগণের ইচ্ছার প্রকাশ। কিন্তু সেটি তো সংবিধান সম্মতভাবেই হয়েছে। হ্যাঁ, জনগণের ইচ্ছার প্রকাশ এটা। সেই জন্য এটা আমরা অভ্যুত্থানের মাধ্যমে গভর্নমেন্ট চলে গেছে, অভ্যুত্থানের মাধ্যমে গভর্নমেন্ট ফর্ম করছে, এবং ফর্ম করার পরিপ্রেক্ষিতে এখন দেশ চলছে। সেই সরকার, সেই গভর্নমেন্ট সুপ্রিম কোর্টে যেতে পারে সংবিধান আইন হিসেবে, যেতে পারে গণভোট আকারে, যেতে পারে আইনি ভিত্তির ক্ষেত্রে। 3টা পদ্ধতি তো আছে। এই 3টা পদ্ধতি, মানে আপনি বলতে চাচ্ছেন যে গণভোটের দিকে যাওয়া উচিত? না, গণভোটের আগেও দিতে পারে আইনি ভিত্তি। ওকে, আমি আপনাকে শেষ প্রশ্ন করবো, একটু যদি 1 বাক্যে কিংবা 1 লাইনে বলতেন আপনি, যে এই আন্দোলনের প্রেক্ষিতে যদি নির্বাচন কোনোভাবে ফেব্রুয়ারি থেকে পিছিয়ে যায় এবং একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়, সেটার দায় কি জামায়াত কিংবা ইসলামী দলগুলো নিবে কিনা? আমরা মনে করি এটা একটা অত্যন্ত যৌক্তিক একটা দাবি নিয়ে অধিকাংশ রাজনৈতিক দল আছে। জি। এবং সেই যৌক্তিক দাবি সরকার এবং আমাদের বন্ধু বিএনপি সহ অন্যান্যরা বুঝতে পারবেন এবং আলোচনার টেবিলে আলোচনা করে করবেন। অনেক ধন্যবাদ অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন খালিল ভাই। এ বি মোশাররফ ভাই, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদেরও প্রত্যাশা থাকবে রাজনৈতিক দলগুলো তাদের মধ্যে ঐক্যমতের ভিত্তিতে বাংলাদেশকে একটি সুন্দর গণতান্ত্রিক রাস্তার দিকে নিয়ে যাবেন। সেই প্রত্যাশা রেখে আজকে শেষ করছি সম্পাদকীয়। আগামীকাল আবার দেখা হবে একই সময়ে। শুভরাত্রি।